আজ একটি সাধারণ গল্প শোনাবো আপনাদের, যেখানে একটি অপরিচিত মানুষকে দূর থেকে কিভাবে মনের অজান্তে ভালোবাসা যায় এবং তার সকল ভুল মন থেকে ক্ষমা করা যায়, সেটি আজ আমরা এই মুভিতে দেখব। জানি না গল্পটা কতটা আপনার হৃদয়ে জায়গা করে নিবে, তবে বলতে পারি আজকের গল্পের এমন ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা মেইন ক্যারেক্টার চ্যাং এর সাথে আমাদের পরিচয় হয়। তার বয়স ছিল ১৯ বছর। সে বাইক চালাতে খুবই ভালোবাসতো আর বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করত। সে মনে করত লাইফে আমরা যেটাই করি না কেন এবং যা কিছু আমাদের লাইফে চাই সেটা আমাদের দ্রুতই করা উচিত, যেন পরবর্তী সময়ে আমাদের আফসোস না হয়। প্রতিবারের মতো আজও সে কোথাও একটা যাচ্ছে, কিন্তু বাইক চালানোর সময় তার সামনের গাড়ি থেকে একটি টায়ার নিচে পড়ে যায়। তার গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেও অ্যাক্সিডেন্টের ব্যাপারে তার বাবা মাকে বলে না, কারণ সে চায় না তার জন্য তার বাবা মা চিন্তা করুক। এজন্য সে তার বন্ধুদের ফোন করে সেখানে ডাকে। তার বন্ধুরাও তাকে হসপিটালে অ্যাডমিট করে অনেক টেক কেয়ার করে। তার ফ্রেন্ডের মধ্যে একটি মেয়ে ছিল, তার নাম জুলি। জুলির পাশে একটি ছেলে ফ্রেন্ড ছিল, তার নাম ছিল চাও। সে বলে তোমার এইভাবে এতটা ঘোরাফেরা করা উচিত নয়। চ্যাং তখন বলে আমি আমার লাইফে কোনো কিছুই অসম্পূর্ণ রাখতে চাই না। তার পাশের বেডে আরো একটি বৃদ্ধ রোগী ছিল, তার ডায়াবেটিস ছিল। সে সর্বদাই হসপিটালেই থাকতো। নার্স যখন তাকে ওষুধ দেয় তখন সে নার্সের সাথে রোমান্টিক কথার মাধ্যমে পটানোর চেষ্টা করে। এরপর জুলি চ্যাং এর কাছে আসে, কারণ সে তাকে খুব পছন্দ করত। কিন্তু চ্যাং এই ব্যাপারে কিছুই জানতো না। জুলি তখন চ্যাংকে বলে ভাগ্য ভালো তোমার একজন মেডিকেল ফ্রেন্ড আছে। মানে জুলি এখানে নিজের কথাই বলছে, কারণ সে মেডিকেলে পড়াশোনা করছে। চ্যাং বলে তোমার কানের দুলটি আজ অনেক সুন্দর লাগছে। এটা শুনে জুলির অনেক ভালো লাগে। চ্যাং এর আজকাল হসপিটালে অনেক খারাপ লাগছিল এবং বোর ফিল করছিল, তাই সে জানলা দিয়ে বাহিরে দেখে। সেখানে একটি সুন্দর মেয়েকে দেখে সেই মেয়েটির ছবি তোলার চেষ্টা করে। এই মেয়েটির নাম ছিল রিয়া, আর মেয়েটিকে দেখার পর চ্যাং তার উপর অনেকটাই ইন্টারেস্টেড হয়ে যায়। এত দূর থেকে মেয়েটিকে না দেখতে পাওয়ায় সে তার ফ্রেন্ডের দ্বারায় একটি দূরবীন নিয়ে আসে। আর দূরবীনটি পাওয়ার পর সে সর্বদা সেই মেয়েটিকে দেখে। সে মনে মনে কল্পনা করে ওই মেয়েটির আওয়াজ কেমন হবে, সে দেখতে কেমন হবে, আর মেয়েটির কি কোনো বয়ফ্রেন্ড আছে, এই ধরনের চিন্তা ভাবনা সে করে। এখন তার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। চ্যাং সে অপরিচিত লোককে জিজ্ঞেস করে তুমি কি? সে লোকটি বলে আমি তোমার পাশের একটি ক্যাফে থেকে বলছি। চ্যাং সেটাকে মজা ভেবে নেয় এবং তার সাথে কথা বলতে শুরু করে। একদিন সে ঘরের উপর সে নজর রাখছিল। সে লক্ষ্য করলো একটি লোক ঘরের বাহির থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং কারোর সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। আসলে ওই ঘরের পাশে যে ক্যাফেটি ছিল সেই লোকটি সেখানেই কাজ করত। চ্যাং রাতের বেলায় সে ঘরটির দিকে দেখে এবং লক্ষ্য করলো তার বাবার সাথে তার মায়ের ঝগড়া হচ্ছে। এই ঝগড়া চলাকালীন তার বাবা তার মাকে নিচে ফেলে দেয়। ঝগড়া শেষে আর তার মা রিয়ার রুমে গিয়ে কোনো একটা বিষয়ে কথাবার্তা বলছিল। রিয়া তার বাবার কাছে আসে আর তার কাছে ধারালো কিছু একটা ছিল। সে যখন আঘাত করতে যাবে তখনই সে বৃদ্ধ লোকটি চ্যাং এর দূরবীনটি নিয়ে নেয়। আসলে চ্যাং কি দেখেছিল সেটা সে বৃদ্ধ লোকটি দেখতে চাচ্ছিল। চ্যাং বাকি দৃশ্যটি দেখার জন্য সে বৃদ্ধ লোকের থেকে দূরবীনটি নিয়ে নেয় এবং সেখানেও তাদের মধ্যে ঝগড়া হয়। এখন সে দূরবীন দিয়ে দেখতে পায় রিয়া এবং রিয়ার মা তারা দুজনই রক্ত পরিষ্কার করছে। এটা দেখার পর সে অনেকটাই শকড হয়ে যায়। এখানে এর ঘটনাটি মনে রাখবেন, যেটা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এরপরের দিন সে ওই বাড়ির দিকে আবারও নজর রাখেন। এখানে আবারও ওই কফি শপের লোকটি ঘরের বাহিরে দাঁড়িয়েছিল। চ্যাং এর কাছে সে নার্সটি চেক আপের জন্য আসলে নার্সটি বলে তুমি সামনের ঘরের দিকে নজর রাখছিলে। এই কথাটি আমাকে সে বৃদ্ধ লোকটি বলেছে। আমি বুঝতে পারছি সামনের ঘরের মেয়েটি আসলেই অনেক সুন্দর। নার্সটি যাওয়ার পর আবারও চ্যাং তাদের বাড়ির দিকে নজর রাখে। যে কার্পেটের উপর রক্ত লেগেছিল সেটি ক্লিন করতে পাঠানো হয়। রাতের বেলায় চ্যাং এর ইনজুরির কারণে তার খুব পেইন হয়। সে নার্সকে ডাকে, কিন্তু আশেপাশে নার্স ছিল না। তাই সে নিজে নিজেই সে নার্সকে খুঁজতে বের হয়। সে দেখে নার্স তার সাথে ইন্টিমেট হচ্ছে, আর এটি সে লোক ছিল যে কফি শপে কাজ করত। চ্যাং এর ব্যথা কমলে সে আবারও সেই রুমের দিকে দেখে রিয়া কিছু একটা টেনে টেনে নিয়ে যাচ্ছিল ঘরের বাইরে কনস্ট্রাকশন সাইটের পাশে। সে ওই জিনিসটাকে পুঁতে দেয়। পরের দিন চ্যাং এর ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে। সে বলে আমি বাহিরে কোথাও একটি ঘুরতে যেতে চাই। চ্যাং সে কনস্ট্রাকশন সাইটে যায় এবং দেখে রিয়া যে ব্যাগটি পুঁতে রেখেছিল সেটি সুরক্ষিতভাবে রাখা আছে কিনা। এরপর সে ক্যাফে ওনারের সাথে কথা বলে তাকে রিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ক্যাফে ওনার তাকে বলে তুমি কি ওই ফ্যামিলির কাউকে চেনো? আমি শুনেছি সেই খুনে ঝগড়া লেগেই থাকে। ক্যাফে ওনার বলে আমি এ বিষয়ে কিচ্ছুই জানি না। চ্যাং যখন হসপিটালে ফিরে আসে তখন নার্স বলে আমরা তোমার রুম চেঞ্জ করে দেব।
চ্যাং তখন রেগে যায় আর বলে, আমি অন্য কোনো রুমে যেতে চাই না, আমি এই রুমেই থাকবো। যদি তুমি আমাকে সেই রুমে থাকতে না দাও তাহলে আমি তোমার আর তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে এই হসপিটালের ম্যানেজমেন্টকে জানিয়ে দিব। এখানে চ্যাং তার বন্ধুকে বলে, যদি আমি এই রুমে থাকতে না পারি তাহলে আমি এই হসপিটালেই থাকবো না। চ্যাং সেই হসপিটাল থেকে ফিরে আসে এবং নিজের বাসায় আরাম করে। ঘরে তার ফ্রেন্ড জুলি তার খেয়াল রাখে। সে একটা মেইল পায় আর সেখানে লেখা থাকে, তুমি কি করছো সবকিছুই আমি জানি আর তুমি এখন বিপদে আছো। এখানে চ্যাং রিয়াকে খুব পছন্দ করত আর তাকে বাঁচাতে চাইতো। কয়েকদিন পার হয়ে যায় আর চ্যাং এর ক্লাসটা সেখানে খোলা হয়। চ্যাং সরাসরি রিয়ার বাসার সামনে আসে। রিয়া তার কাজের জন্য আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তাই সে তার ঘরের সিকিউরিটি কার্ডটি নিচে ফেলে দেয় আর চ্যাং সেটিকে উঠিয়ে নেয়। সে কার্ডটি চ্যাং নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। ঘরের সকল জিনিস দেখার পর চ্যাং রিয়ার ঘরে আসে। সেখানে একটি ম্যাপ লাগানো ছিল। রিয়া যেখানে যেতে চায় সেই জায়গাগুলো সে পয়েন্ট করে রাখে। এরপর দেখতে দেখতে রিয়া তার ঘরে ফিরে আসে এবং তার মার সাথে সে ঝগড়া করে। সে বলে, আমি এভাবে জীবনযাপন করতে চাই না। পরের দিন সে রিয়ার পেছনে যায়। রিয়া ক্যাফের মধ্যে প্রবেশ করে আর সেখানে দেখতে পায় সে কফি ওনারের সামনে কান্না করছিল। এরপর থেকে রিয়া যেখানেই যাক না কেন সেখানেই তার পিছু নেয়। রিয়ার পিছু করতে করতে চ্যাং এর ফোনে সেই স্টেঞ্জারের একটি মেসেজ আসে। সেখানে রাখা ছিল, আমি জানি তুমি এখন কি করছো। চ্যাং রিয়ার উপর নজর রাখছিল, সেটি ফটো তাকে পাঠায়। তাই সে চিন্তা করে, কে এই স্টেন্সার আর কেনই বা আমার উপর সে নজর রাখছে। সে সবার উপর সন্দেহ করতে থাকে। এরপর রিয়ার পিছু করতে করতে রিয়া যেখানে কাজ করে সেখানে পৌঁছে যায়। সে লক্ষ্য করে সেখানে চাকরির জন্য কিছু পদ খালি রয়েছে, তাই সে চাকরির জন্য অ্যাপ্লাই করে। কারণ সে রিয়ার পাশাপাশি থাকতে চায় এবং তার ব্যাপারে সবকিছু জানতে চায়। জব পাওয়ার পর তার কাজ ছিল বিভিন্ন লোকের কাছে গিয়ে সার্ভে করা। তার কাজটি সাবমিট করার জন্য সে রিয়ার কাছে যায়। রিয়া বলে, তুমি অনেক কম সার্ভে এনেছো। তাই সে রিয়াকে ইমপ্রেস করার জন্য পরের দিন আরো বেশি করে মেহনত করে, যেন সে বেশি বেশি করে সার্ভে করতে পারে। এ কাজ করতে করতে সে লক্ষ্য করে রিয়া যে কার্পেটটি ক্লিন করতে দিয়েছিল সেখানে সে চলে যায়। এখানে সে ব্যাপারটি তদন্ত করতে আসে। ঠিক তখনই সে তার বন্ধুকে এখানে দেখতে পায়। চ্যাং চিন্তা করে সে জুলিকে এখানে ডাকবে। আর এখানে সে লক্ষ্য করে সেই হসপিটালের নার্স তার বন্ধু এবং সেই ক্যাফে ওনারকে দেখতে পায়। সে এখানে তাদেরকে সন্দেহ করে। চ্যাং তখনই সেই স্টেন্সারকে মেসেজ করে, তুমি এগুলো কেন করছো? সেই স্টেন্সার বলে, আমি তোমাকে হেল্প করতে চাই। এই রিপ্লাই আসার পর চ্যাং সবার মোবাইলের দিকে লক্ষ্য করে, কে কার ফোন কোথায় রেখেছে। এখানে বাকি মানুষগুলো কাজ করছে। সে তার বন্ধুর দিকে নজর দিয়ে দেখে সে তার ফোন টেবিলের উপর রেখে তার সামনে বসে আছে। এর মানে এখানে কেউই সে স্ট্রেঞ্জার হতেই পারে না। পরের দিন চ্যাং তার কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিল। কোম্পানি কিছু লোক সেখানে কথাবার্তা বলছিল। তারা বলছিল, আজকাল অফিসে রিয়ার বাবা আসছে না। এই কোম্পানির নামে তার মাথার উপর অনেক লোন রয়েছে, সেটা কি হবে? এই সমস্ত কথা শোনার পর চ্যাং রিয়ার কাছে আসে আর জিজ্ঞাসা করে, আজকাল তোমার বাবা কেন অফিস আসছে না? রিয়া তখন বলে, তুমি এ কথা কেন জিজ্ঞাসা করছো? চ্যাং বলে, কিছু লোক তোমার বাবার ব্যাপারে কথা বলছিল, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। রিয়া বলে, হয়তোবা তারা আমার বাবার ব্যাপারেই বলছিল, কারণ তারা মনে করে আমি আমার বাবার জন্য এখানে জব পেয়েছি। রিয়া তখন বলে, আমার বাবা এখন অসুস্থ, কিছুদিন পর সে আবার কাজে ফিরে আসবে। এর পরের দিনে আমরা দেখতে পাই রিয়া লাঞ্চ করছিল আর চ্যাং তার সাথে জয়েন হয় এবং বলে, তুমি কি আগামীকাল রাতে ফ্রি আছো? তাহলে ভালো একটা রেস্টুরেন্টে আমরা খেতে যেতে পারতাম। ঠিক সেই সময় রিয়ার মা সেখানে চলে আসে। রিয়া বাইরে গিয়ে তার মার সাথে কথা বলে আবার ফিরে আসে। রিয়া চ্যাং এর সাথে ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর রিয়া যাবার পর সেখানে সেই স্ট্রেঞ্জারের মেসেজ আসে। সেই স্ট্রেঞ্জার বলে, খুনির সাথে ডেটে যাচ্ছ? তারা দুজনে যখন সেখানে বসেছিল তখন তাদের ফটো ক্লিক করা হয় আর সেটি চ্যাংকে পাঠানো হয়। চ্যাং কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে এখানে কে বসেছিল, কারণ এই অ্যাঙ্গেলে তাদের ছবিটা তোলা হয়েছে। সে জানতে পারে ওখানে একটি মেয়ে ছিল যে সানগ্লাস পরিধান করেছিল। এখন এখানে চ্যাং সন্দেহ করে তার ফ্রেন্ড জুলিকে, কারণ জুলিও সানগ্লাস পরে। সন্দেহ দূর করার জন্য সে জুলিকে ফোন করে, কিন্তু সেখানে দেখে জুলি তার ঘরেই ছিল। পরের দিন রিয়া এবং চ্যাং ডেটে যায়। সেখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। রিয়া বলে, আমি ঘুরতে পছন্দ করি, ঠিক যেমনটা চ্যাং পছন্দ করে। চ্যাং যে সমস্ত জায়গায় ঘুরেছিল সে সমস্ত জায়গার ব্যাপারে রিয়াকে বলতে থাকে। চ্যাং বলে, জীবনটা খুবই ছোট, তাই আমাদের ইচ্ছেগুলো যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে নেওয়া উচিত। আমাদের পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করা ঠিক নয়, নইলে একটা সময় আমরা আফসোস করব। এই কথাগুলো রিয়ার খুব পছন্দ হয় আর আজকের দিন তাদের জন্য খুব সুন্দরভাবে কাটে। তারা বাড়ির দিকে প্রস্থান করে। এখানে চ্যাং বলে, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। চ্যাং তার বাড়ির ব্যাপারে মনের অজান্তেই বলে দেয়। এখানে রিয়া কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে তার বাড়ি কিভাবে চিনল। রিয়া তখন ভাবতে থাকে এবং বলে, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো, আমি কোথায় থাকি,
এগুলো তো আমি তোমাকে কখনো বলিনি। চ্যাং তখন তাকে সবকিছু বলে দেয়, কারণ রিয়া তাকে সন্দেহ করে সে ধরা পড়ে গেছে। তাই চ্যাং বলে, আমার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আমি তোমার ঘরের সামনের হসপিটালে ভর্তি হই। প্রথম দেখাতে আমার তোমাকে খুব ভালো লাগে আর আমি তোমার প্রতি খুবই দুর্বল হয়ে যাই। যখন আমি জানতে পারি তুমি কোথায় কাজ করো, তখন আমি সেখানে গিয়ে একটি জব নিয়ে নিই, যাতে করে আমি তোমার সাথে থাকতে পারি এবং তোমাকে ভালোভাবে জানতে পারি। তোমাকে আমি মন থেকে অনেক ভালোবাসি। এই সমস্ত কথা শুনে রিয়া অনেকটাই ইমোশনাল হয়ে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর ঠিক তখনই রিয়ার বডিগার্ডরা এসে এইসব দেখে ফেলে এবং রিয়াকে সেখান থেকে নিয়ে যায়। তারা চ্যাংকে ওয়ার্নিং দেয় যেন সে রিয়ার থেকে দূরে থাকে। পরের দিন চ্যাং যখন অফিসে যায়, তখন সে রিয়াকে কোথাও দেখতে পায় না। তার ঘরও লক করা ছিল, এর মানে তার ঘরে কেউ ছিল না। এরপর সে সরাসরি কফি ওনারের কাছে যায় আর বলে, তুমি আর রিয়া খুব ভালো ফ্রেন্ড, ও কিছু সমস্যার মধ্যে আছে আর এ ব্যাপারে তুমি আমাকে হেল্প করতে পারো। ক্যাফে ওনার বলে, রিয়া জানে আমি কোথায় থাকি, যদি তার আমাকে এতই প্রয়োজন হয় তাহলে সে আমাকে খুঁজে নিত। কফি ওনার চ্যাংকে বলে, তুমি রিয়ার থেকে দূরে থাকো, কারণ তুমি তার যোগ্য নও। চ্যাং রিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু সে কোনো রাস্তায় খুঁজে পায় না যে কিভাবে তার সাথে দেখা করবে। সে তখন সরাসরি কনস্ট্রাকশন সাইটে চলে যায়, যাতে করে সে কনস্ট্রাকশন সাইট থেকে রিয়াকে দেখতে পাবে। এখানে এসে সে একটি চিহ্ন রাখে বাইরে, যে ক্যাফেটি ছিল তারও একটি চিহ্ন ছিল। সে ক্যাফের সামনে দাঁড়িয়ে সারা রাত অপেক্ষা করে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, সেখানে বসে সে অপেক্ষা করতে থাকে। সকাল হলে অবশেষে রিয়া তার সামনে আসে। রিয়া বলে, তুমি আসলেই পাগল, কারণ রাত সে এখানে রিয়ার জন্য অপেক্ষা করছিল। তারা দুজনে দুজনকে জড়িয়ে ধরে। রিয়া চ্যাংকে বলে, আমি আর ওই ঘরে থাকতে চাই না। এরপর রিয়া যে জায়গায় যেতে চেয়েছিল চ্যাং তাকে সেই জায়গায় নিয়ে যায়। চ্যাং রিয়াকে বলে, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি এই বিচে আসতে চেয়েছিলাম। ভালো হয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে আজ তুমি আমার সাথে হতে না। সে বলে, তোমার সাথে দেখা হওয়ার জন্য আমার আরেকটি অ্যাক্সিডেন্ট হওয়া দরকার। তারা দুজনেই খুব ভালো সময় কাটাচ্ছিল। রাতে দুজন হোটেলে এসে এক অপরের সাথে ইন্টিমেট হয়, আর এইভাবে তাদের রিলেশনটা এখান থেকে নতুন করে শুরু হয়। এখন 1 মাস হয়ে যায় তাদের এই হোটেলে আসার। চ্যাং এখান থেকে যেতে চাচ্ছিল না, তার মন খারাপ ছিল। তাই রিয়া তাকে বলে, তাহলে আমরা আরো 1 মাস এখানে থেকে যাই। চ্যাং এটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর এই হোটেলের সমস্ত বিল রিয়ার পে করে। তারা দুজনে সেখানে অনেক মজা করে। এরপর একদিন ঘুরতে গিয়ে চ্যাং এর একটি বাইক পছন্দ হয়। রিয়া আর চ্যাং দুজনেই ঘরে ছিল। চ্যাং ড্রয়িং করছিল, তখন রিয়া জিজ্ঞেস করে, তুমি আমার ড্রয়িং কেন করছো? চ্যাং বলে, আমার প্রত্যেকটা জিনিসের ড্রয়িং খুবই ভালো লাগে। এরপর আমরা দেখতে পাই রিয়া চ্যাংকে নিচে ডাকে আর তাকে তার পছন্দের বাইকটি গিফট করে। তারা দুজনেই খুব এক্সাইটেড ছিল এবং দুজনে বাইকে চড়ে ঘুরতে যায়। চ্যাং ভাবে, রিয়ার কাছে এত টাকা কোথা থেকে আসছে, সে তো কোনো ক্রেডিট কার্ড ইউজ করছে না। রিয়া এই কথাগুলো ইগনোর করে। চ্যাং এর কাছে সে অপরিচিত ব্যক্তির একটি মেসেজ আসে। সে বলে, তাড়াতাড়ি তুমি তোমার শহরে ফিরে আসো, নাহলে রিয়া যা করেছে তার ব্যাপারে সবাইকে বলে দিব। তাই চ্যাং সে স্ট্রেঞ্জারের কথা মতো সিটিতে পৌঁছে যায়, কিন্তু রিয়ার বডিগার্ডরা তাকে দেখে ফেলে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বডিগার্ডরা তাকে ধরে ফেলে আর তাকে খুব মারধর করে। তারা তাকে আগে ওয়ার্নিং দিয়েছিল, এখন গার্ডরা বলে রিয়াকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসো। আর ঠিক তখনই সেই স্ট্রেঞ্জার তাকে একটি ভিডিও সেন্ড করে, আর ভিডিওতে স্ট্রেঞ্জার সে কনস্ট্রাকশনের সাইট ছিল যেখানে রিয়া ওই বাক্যটি পুঁতে রেখেছিল। চ্যাং কোনোভাবে সেখানে পৌঁছে যায়, কিন্তু স্ট্রেঞ্জার তখন সেখান থেকে পালাচ্ছিল। চ্যাং ওই গর্তটা ভরাট করতেই যাচ্ছিল, আর ঠিক তখনই কিছু ওয়ার্কার এসে তাকে দেখে ফেলায় এখানে পুলিশকে ডাকা হয়। ওই গর্ত থেকে একটি মৃত বাচ্চার ড্যাড বডি বের হয়। চ্যাং এই ব্যাপারটি দেখে অনেকটাই অবাক হয়ে যায়। এই সকল কিছুর ইনভেস্টিগেশন হয়। পুলিশ জানতে পারে এই বাচ্চাটি আগে থেকে মৃত ছিল। সামনের হসপিটাল থেকে এই বাচ্চাটিকে চুরি করা হয় এবং এখানেই পুঁতে ফেলা হয়। চ্যাং এই বিষয়গুলোর কিছুই বুঝতে পারে না। তখন সে সরাসরি হসপিটালে চলে যায় আর নার্সের সাথে রাগারাগি করে। চ্যাং বলে, কেন তুমি আমার সাথে এমনটা করছো? ওই বাচ্চাটাকে কি তুমি খবর দিয়েছিলে? নার্স তাকে বলে, আমি কিছুই করিনি। একটি বাচ্চা অনেকদিন আগে হারিয়ে যায়, আর রিয়ার বাবা এই হসপিটালের মালিক ছিল। রেপুটেশন হারানোর ভয়ে রিয়ার বাবা এই কথাটি কাউকে বলতে বারণ করেছে। চ্যাং তার সমস্ত ঘটনা নার্সকে খুলে বলে। নার্স বলে, যদি তোমার মনে হয় যে স্ট্রেঞ্জার তোমাকে মেসেজ করেছিল সে আর ওই বাচ্চাটির চোর একই হয়, তাহলে আমি বলতে পারবো সে কে। এখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জানতে পারে আসল চোরটি কে ছিল। ডিরেক্টর আমাকে রিপোর্ট করতে বাধা দিয়েছিল, কারণ সেটা তার মেয়ে ছিল। কথা শোনার পর চ্যাং সরাসরি রিয়ার কাছে যায়, কিন্তু তার আগে রিয়ার কাছে জুলি পৌঁছে যায়। তার হাতে এসিডের বোতল ছিল। সে রিয়াকে বলে, তুমি তোমার বাবাকে মারার পর কোথায় রেখেছো? রিয়া বলে, ওই ব্যাগে বাচ্চাদের খেলনা ছিল। জুলি তার কথা শুনে বিশ্বাস করছিল না, আর ঠিক সেই সময় চ্যাং সেখানে হাজির হয়।
আসলে যে স্ট্রেঞ্জারের মেসেজ চ্যাং পেত সেটা আর কেউ নয়, তার বন্ধু জুলি ছিল। জুলি বলে, তুমি তোমার নিজের চোখ দিয়ে যা দেখেছিলে তুমি সেটাকে বিশ্বাস করতে পারছো না। আমি চাচ্ছিলাম রিয়ার বাবার বডি পাওয়ার পর তুমি বিশ্বাস করতে পারবে রিয়া একজন খুনি ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি আর তার জন্য আমি এসব করেছি। চ্যাং কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না জুলি এই ব্যাপারগুলো কিভাবে জানে, কারণ রিয়ার ব্যাপারটা শুধু চ্যাংই জানতো আর কেউ নয়। জুলি চ্যাংকে বলে, আমি তোমাকে যে দূরবীনটি দিয়েছিলাম সেটির মধ্যে একটি ক্যামেরা ইনস্টল করে দিই আর তার মাধ্যমে আমি সবকিছুই জানতে পারি। চ্যাংয়ের মোবাইলে একটি ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে করে সে জানতে পারে চ্যাং কোথায় যাচ্ছে কি করছে। চ্যাং বলে, আমি তোমাকে সন্দেহ করেছিলাম, তাই এটি কনফার্ম করার জন্য তোমাকে তো আগেই ফোন করেছিলাম, কিন্তু তখন তো তুমি বাসায় ছিলে। জুলি বলে, এই সমস্ত কিছু করার জন্য আমার ফ্রেন্ড আমাকে সাহায্য করছিল, আর সব থেকে বড় কথা হলো জুলির কাছে আরো একটি ফোন ছিল, যার কারণে চ্যাং পুরো কিছুই বুঝে উঠতে পারেনি। জুলির সাহায্যকারী ফ্রেন্ডও সেখানে পৌঁছে যায় আর সেও তাকে বোঝানোর চেষ্টা করে সে জুলিকে অনেক ভালোবাসে। চ্যাং এর ব্যাপারে কিছু জানতো না যে জুলি তাকে পছন্দ করত, এই জন্য চ্যাং তাকে সরি বলে। এখানে রিয়া তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি অনেক লাকি, তোমার আমার মতো কারো উপর নির্ভর করতে হয় না। আমি তো শুধুমাত্র চ্যাং এর সাথে ভালোবাসার নাটক করছিলাম, কারণ আমি আমার লাইফ নিয়ে অনেকটাই বোরিং ছিলাম, আমি নতুন কিছু চাচ্ছিলাম। এই কথা শুনে জুলি আরো আপসেট হয়ে যায়, তাই সে এসিডের বোতলটি নিজের মুখে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই রিয়া এসিডের বোতলটি ফেলে দেয়। জুলিকে বাঁচাতে গিয়ে রিয়ার হাত একটু জ্বলে যায়। এবার পুলিশ আসে আর জুলিকে সেখান থেকে নিয়ে যায়। সবাই যাওয়ার পর চ্যাং রিয়ার সাথে কথা বলে। সে বলে, তুমি তোমার বাবাকে খুন করেছো, তারপরও আমার কোনো কিছু যায় আসে না, তোমাকে আমি খুবই ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন থাকতে চাই। রিয়া বলে, আমি তোমার ব্যাপারে এতক্ষণ যা বলেছিলাম জুলির কাছে তা সত্যিই ছিল, আমি শুধু তোমাকে ব্যবহার করছিলাম আর কিছুই না। এবার রিয়া তার মায়ের সাথে চলে যায় আর তার পিছু পিছু চ্যাং যায়, কারণ সে রিয়াকে এত সহজে ছাড়তে চায় না। রিয়ার গাড়ি না থামার কারণে চ্যাং নিজের বাইকের অ্যাক্সিডেন্ট করায় তার গাড়ির সামনে। এরপর রিয়া তার কাছে আসে আর বলে, এসব কেন করছো? গাড়ি থেকে তার বাবা বের হয় আর বলে, তাহলে এতদিন তুমি এর সাথে ছিলে? রিয়া বলে, আমার কি কোনো অধিকার নেই কাউকে ভালোবাসার? তার বাবা বলে, তোমার যা মন চাই তুমি তাই করতে পারো, কিন্তু আমি চাই তুমি আমার সাথে চলো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রিয়া চ্যাং এর সাথেই থেকে যায়। রিয়া তাকে সেদিন রাতের ঘটনা বলে। সে বলে, আসলে সে লোকে তার বাবা ছিল না, আমি যদি তার ঘরে থাকি তাহলে মানুষের সন্দেহ হবে, তাই আমরা এই স্টোরিটি বানিয়েছি। আসলে আমার সাথের লোকটি আমার বাবা ছিল না, সে একজন বিজনেসম্যান ছিল। এখানে আমরা বুঝতে পারি সেই লোকটি রিয়াকে অনেক টাকা দিত তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য, তাই সে তার সাথে সেই ঘরেই থাকে। চ্যাংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। রিয়া বলে, আমি প্রেগনেন্ট ছিলাম, যে রাতে তুমি দেখেছিলে আমার আর সেই লিফটের ভিতর ঝগড়া চলছিল, সেই রাতে আমার অনেক মন খারাপ ছিল। আমার মায়ের মনে হয়েছিল সে বিজনেসম্যান আমাকে ছেড়ে দিবে, এ কারণে সে অনেক রেগে যায়, কিন্তু ওই বিজনেসম্যান কখনো রিয়াকে ছাড়েনি। যখন সে বৃদ্ধ লোকটি চ্যাং এর কাছ থেকে সেই দূরবীনটি নিয়ে নেয়, তখন বিজনেসম্যান অনেকটা অসুস্থ হয়ে পড়ে, কারণ তার ক্যান্সার ছিল। এরপর তার চিকিৎসা করার জন্য সেখান থেকে বিজনেসম্যানকে নিয়ে যাওয়া হয়। রিয়া অনেকটা ডিস্টার্ব ছিল। সে প্রথমে তার পেটে থাকা বাচ্চার জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছিল। সে সকল খেলনা সেই ব্যাগে রাখে। সে তার বাচ্চা আর খেলনাগুলো পাশে থাকা কনস্ট্রাকশনে পুঁতে রাখে। আসলে এই সমস্ত জিনিস চ্যাং দেখছিল, আর গল্পের শুরুতে আপনাদেরকে এটি মনে রাখতে বলা হয়েছিল। রিয়া বলে, আমি আমার লাইফে শুধু কিছু পরিবর্তন চেয়েছিলাম, আর এরপর তুমি আসলে। চ্যাং বলে, তুমি কি কখনো আমাকে ভালোবাসেনি? রিয়া এই ব্যাপারটা ইগনোর করে কিছুই বলে না। রিয়ার সিদ্ধান্ত নেই সে বিজনেসম্যানের সাথেই থাকবে। চ্যাং বেচারা এখানে কষ্ট পেয়ে চলে যায়। সে আবার কলেজে পড়াশোনা কন্টিনিউ করে। এরপর 10 বছর পরের একটি সিন দেখানো হয়। চ্যাং আবারও সেই বাড়ির সামনে ক্যাফেতে আসে, কিন্তু রিয়া সেখানে ছিল না। চ্যাং ক্যাফে ওনারকে দেখে সে নার্সের সাথে বিয়ে করে নিয়ে তারা দুজনেই খুবই খুশি আছে। চ্যাং তার সাথে কথা বলে আর রিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। ক্যাফে ওনার বলে, বিজনেসম্যানের শেষ সময়ে রিয়া অনেক খেয়াল রেখেছিল। আসলে বিজনেসম্যানকে তার কোম্পানির পার্টনার তাকে ধোকা দিয়েছিল, আর তার উপর কেস চলছিল। সেখানেও রিয়া তাকে অনেক সাপোর্ট করে, আর এই জন্য কেসটি বিজনেসম্যান জিতে যায়। তার কয়েক বছর পর বিজনেসম্যান মারা যায়, আর সেখান থেকে রিয়া চলে যায়। চ্যাং জিজ্ঞেস করে, এখন সে কোথায় আছে? রিয়া এখন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে। সে এখন ঘুরতে ভালোবাসে, সব জায়গা থেকে তোমার জন্য পোস্ট কার্ড পাঠায়। রিয়া জানতো কোনো না কোনো সময় তুমি এখানে আসবে, তাই সে এখানে পাঠাতো। চ্যাং রিয়ালাইজ করে 10 বছর আগে তার বয়স একটু কমই ছিল, তার শিক্ষাগত যোগ্যতা কম ছিল, তাই রিয়া চাইতো চ্যাং তার লাইফে অনেক বড় হোক, আর আজ সে সাকসেসফুল হয়। আর আজ তার কাছে রিয়ার লোকেশনটাও জানা আছে। চ্যাং শিওর ছিল সে যখন সেখানে যাবে অবশ্যই রিয়াকে পাবে।
কারণ রিয়া তার জন্য এখনো অপেক্ষা করছে। অবশেষে তারা দুজনে একে অপরের দেখা পায়। আসলে রিয়া চ্যাংকে সত্যিকারের ভালোবাসতো, কিন্তু বিজনেসম্যানের অসুস্থতার কারণে সে তাকে একা ফেলে যেতে চায়নি। এজন্য সে বিজনেসম্যানের খেয়াল রাখে, আর তার সাথে চ্যাংকেও তার লাইফে ভালো কিছু করার সুযোগ দিয়েছিল। তারা দুজনেই একে অপরের সাথে সারা জীবন কাটিয়ে দেয়। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।